নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বন্ধুরা, আগের ভিডিও আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি, আপনাদের ভালো লেগেছে সেটাও বুঝতে পেরেছি। আজকে কিন্তু আগের দিনও আপনাদের সন্তু মণ্ডলের ঘটনা শুনিয়েছি, সুন্দরবনের ছেলে ধরা যায়। আসলে ঝড়খালি আর বাসন্তীর মাঝে নফরগঞ্জ বলে একটা জায়গা আছে, ওর বাড়ি হচ্ছে সেখানে। আজকেও কিন্তু ওর ঘটনা নিয়েই এসছি এবং মারাত্মক ভয়ের একটা ঘটনা রয়েছে। হ্যাঁ, দুটো ঘটনা আমি বলবো, তার মধ্যে একটা ঘটনা তো মারাত্মক ভয়ের। তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন, কেউ স্কিপ করবেন না। আর পরবর্তী দিনেও কিন্তু ওর প্রচুর স্টক, ও বলেছে যে কাকিমা আমি তোমাকে আস্তে আস্তে করে এই স্টকগুলো কিন্তু বলবো, স্টকের ঘটনাগুলো। তো আমি ওকে বলেছি যে আগে আমি বলি, একটা একটা করে বলবো, আর তারপরে তুই আমায় পাঠাবি। তো আমার ছেলেরই মতো ধরতে গেলে, তো ওর বলা দুটো ঘটনাই আজকে নিয়ে এসছি আপনাদের জন্য। প্রথম ঘটনাটা তাহলে শুরু করি। প্রথম ঘটনাটা হচ্ছে যে ও তখন ক্লাস 8-9-এ পড়ে, এই সন্তু মণ্ডল 8-9-এ পড়ে। তা ওদের ওই গ্রামে বিশ্বকর্মা পুজো ধুমধাম করে হয়, আর মনসা পুজো ধুমধাম করে হয়। ও যেটা জানিয়েছে তার মধ্যে মনসা পুজোটা কিন্তু খুব ধুমধাম করে হয়। বুঝতেই পাচ্ছেন, গাঁগঞ্জ এলাকা, সাপের উপদ্রব তো থাকেই, ফলে মনসা পুজোটা অনেক জায়গায় হয় এবং খুব ধুমধাম করে মনসা পুজো হয়। আর মনসা পুজোতে কিন্তু ওখানে মেলাও বসে। তো বেশ জাঁকজমকপূর্ণ একটা আর কি অনুষ্ঠান হয় মনসা পুজোকে কেন্দ্র করে। তা একবার ওরকম ওর মার সাথে আর পাশের বাড়ি দুজন ঠাকুমা ছিলেন সাথে, আর একজন ভদ্রমহিলা তার বাচ্চাকে নিয়ে গেছেন এরকম গ্রামে। তো এইরকম একটা দল মিলে ওরা কিন্তু মেলায় গিয়েছিল। তা মেলায় গেছে, এবারে একটু বলে দিই, জায়গাটার বিবরণ দিয়ে দিই। একদম নফরগঞ্জ বাজারের পাশেই কিন্তু ওর বাড়ি, ও যেমনটা জানিয়েছে। তো ওদের কি হয়, ওই বাজারটা ক্রস করে গিয়ে মেলাতে পৌঁছাতে হয়, আবার ওই বাজারের ভেতর দিয়ে এসেই কিন্তু ওদের আবার নিজেদের বাড়ির দিকে ওরা যায় আর কি। তা ওই জায়গাটা না একটু ঢালু মতো বলতে কি, মানে উঁচুর দিক থেকে নিচুর দিকে নামলে তবে বাজারটা এবার শুরু হচ্ছে আর কি। তা ওরা যখন ফিরছে তখন বাজে রাত 1:30 থেকে 2টো। বুঝতেই পাচ্ছেন, গ্রামের মানুষের রিক্রিয়েশন সেইভাবে তো কিছু নেই। একটা পুজো পার্বণ এই সমস্তকে কেন্দ্র করে, বা কোনো যাত্রা বা কোনো কীর্তন গান এই সবকে কেন্দ্র করে মানুষ একত্রিত হয়, খুব আনন্দ ফুর্তি মজা করে, এইটাই আর কি। তো ও তখন 8-9-এ পড়ে, অনেক বছর আগের কথাই বলছি আমি। তো যখন ওই উঁচুটা থেকে যখন ঢালুর দিকে নিচে নামলে তো বাজারটা, যখন ওরা ফিরছে, যখন ওই ঢালুর দিকে নামবে আবার বাজারের ভেতর দিয়ে এসে তোরা বেরোবে, তখন দেখে, আর ভালো কথা, এবার এই যে নামবে, ঢালু হয়ে যে নামবে, তার বাঁ দিকে হচ্ছে একটা বিরাট বড় বটগাছ, বিরাট বটগাছ। তো এবার যখন নামছে, তখন নামতে যাচ্ছে, তখন দেখছে একটা অবয়ব, ও বলেছে একটা মানুষের মতো একটা অবয়ব রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে, যেখান দিয়ে ওরা নেমে যাবে। ফলে আর তখন সেই দিনটা হচ্ছে যে পূর্ণিমা চলে গেছে, বেশ কিছুদিন হয়েছে, চাঁদ উঠেছে আকাশে, যেটাকে আমরা ভাঙা চাঁদ বা কাটা চাঁদ বলতে পারি। সবে তখন চাঁদটা আস্তে আস্তে উঠছে, আর শীতকাল, কুয়াশা পড়ে গেছে, অত রাত হয়ে গেছে, বেশ কুয়াশা পড়ে গেছে। আর গ্রামের দিকে তো শীতটা একটু আগেই চলে আসে, আপনারা প্রত্যেকে জানেন। এবারে ওরা তো এটা দেখে তো অবাক হয়ে গেছে যে এই এত বড় বিশাল অবয়ব, এটা কে? হ্যাঁ, একটা স্বাভাবিক ব্যাপার, অতটা রাত হয়ে গেছে, আর ম্যাক্সিমাম মহিলারা রয়েছে, আর সন্তু তো তখন একটা 8-9-এ পড়া একটা বাচ্চা ছেলেই বলা যেতে পারে। তো ওর মা, তারপরে ওই যে ঠাম্মারা যারা গেছিল, ঠাকুমারা, তারা সবাই মিলে কে 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 করে যাচ্ছে, কে কে ওখানে দাঁড়িয়ে সমানে বলে যাচ্ছে। ও কোনো শব্দও করে না, সাড়াও দেয় না, চুপ করে কিন্তু ওইখানে
দাঁড়িয়ে রয়েছে। এবারে এই অবস্থা দেখে ওই যে একজন ভদ্রমহিলা গেছিল তার ছোট বাচ্চাটাকে নিয়ে, সে তো প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে পুরো একদম সবার পেছনে গিয়ে লুকিয়ে তো মানে এমন ভয় পায়, মানে কি দেখলাম এটা, এই বাবা, এইরকম মানে কিছু করতে থাকে। তা এবারে সন্তু যেটা বলেছে যে একটা যখন টিমের মধ্যে সবাই সাহস দেখিয়ে কে কে কেন এখানে দাঁড়িয়ে আছো এরকম বলছে, তখন কিন্তু এই ধরনের কারো আচরণ পুরো টিমটার মধ্যেই স্বাভাবিক একটা ভয়ের বাতাবরণ একটা চলে আসে বা তৈরি হয়ে যায়। তো যাই হোক, ওরা তো ওরকমভাবে সমানে ডাকতে থাকে, কিন্তু সেই মূর্তি কিন্তু কোনো সাড়া দেয় না। এবারে সন্তু যেটা জানিয়েছে যে কাকিমা দেখবে ধূপকাঠি জ্বালালে আমরা যেমন বুঝতে পারি যে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠে ওটা একদিক কোনো একদিকে যাচ্ছে, এটা এমন আমরা বুঝতে পারি। ওর পুরো দেহটা ছিল ওই একটা ধোঁয়া বা স্মোক দিয়ে যেন তৈরি, আর নচেত আমরা বলতে পারি হচ্ছে কুয়াশা দিয়ে তৈরি। বললো আমরা সমানে কে কে করছি, আর আমাদের হাতে জোরালো টর্চ লাইট রয়েছে, আমরা টর্চ মারছি, দেখছি টর্চের আলোটা ওর দেহটা ফুঁড়ে গিয়ে সমবায় ব্যাংকের দেয়ালে আলোটা পড়ছে। বলছে দেখবে কুয়াশার মধ্যে টর্চ মারলে যেরকম একটা টর্চের আলোটা কিরকম ঘোলাটে মতো হয়ে যায়, সেরকম আলোটা হয়ে যাচ্ছে, সাদা আলো টর্চের, সেটা ঘোলাটে মতো হয়ে যাচ্ছে। ও কিন্তু নরণচরণ ওইখানে ওই বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে। আর সন্তু যেটা জানিয়েছে, বলছে ওই অবয়বের কাছে ওই যে বিরাট বটগাছটা, বলছে ধরে নাও ওটাকে মনে হচ্ছে কোনো একটা ছোট ফুলের গাছ। কত বিশাল ভাবতে পারছেন, ওই বিরাট বটগাছ কিন্তু একটা মানে মনে হচ্ছে না ছোট্ট একটা ফুল গাছ, কতটা ব্যাপ্তি এই মানে অবয়বের, এবং বিশাল চওড়া, যেমন লম্বা তেমনি বিশাল চওড়া। কিন্তু যেন মনে হচ্ছে এই অবয়বটির পাটা ওরা দেখতে পাচ্ছে না, পুরোটাই তো বললাম স্মোক দিয়েই তৈরি ধরতে গেলে, পাটা কিন্তু মাটিতে নেই, মাটি কিন্তু স্পর্শ করে নেই, মনে হচ্ছে পাটা কিন্তু বেশ কিছুটা উঁচুতে রয়েছে। এবারে তো ওরা এরকম অনেকক্ষণ ধরে কে 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 দাঁড়িয়ে এরকম করতে 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 একটা সময় ওরা দেখতে পেল সেই অবয়বটা বড় বড় পায়ে হাঁটছে। এবার সন্তু যেটা জানিয়েছে যে কাকিমা আমাদের সাধারণ মানুষের 25 থেকে 30 পা, ওর একটা পা, এত মানে দূরে দূরে পা ফেলে ফেলে ও হাঁটছে। আর ওদের কি করতে হবে, ওদের ধরুন রাস্তাটা বাজার দিয়ে যে ওরা যাবে এল শেপের মতো রাস্তাটা, মানে সোজা গিয়ে আবার এলের এই ছোট নাটি যেরকম আছে ডান্ডাটা থাকে ওরকমভাবে যাবে আর কি। ও কি করলো, ওই সোজা গেল, গিয়ে নিয়ে ও বাজারের মাঝখান দিয়ে আড়ে চলে গেল, ঠিক আছে, আর ভাবে ও যেন চলে গেল। তো চলে গেল দেখে এরা তো নিচে নেবে, এবার তো বলা বলি করতে করতে যাচ্ছে, বাবা কি বিভৎস দিন গেল, হ্যাঁ কি দিন আজ গেল, সবাই মিলে বক বক করতে করতে যাচ্ছে আর কি, কথা বলতে বলতে যাচ্ছে, এবং তো প্রচণ্ডই ভয় পেয়েছে সবাই। ও মা, যেই কিছুটা গেছে গিয়ে দেখছে যে ওই মূর্তি আবার ওদের থেকে খানিকটা দূরে এসে ওই রকমভাবে দাঁড়িয়ে আছে। এবার কি দুটো পা কিন্তু সে ফাঁক করে দাঁড়িয়ে আছে। তো ওরা তো পুরোপুরি অবাক হয়ে গেছে। এক তো তখন মানে সামনে দেখেছে যে একদম যেখানে নামবে সেই মাঝ রাস্তা জুড়ে অত বড় অবয়ব এবং যেমন লম্বা তেমন চওড়া ওরম দাঁড়িয়ে আছে। এবার যখন কিছুটা নিশ্চিন্ত হয়ে গেছে যে ও তো আড়ে গেছে, কিন্তু ওরা যখন ওই এলের মতো রাস্তাটা দিয়ে ঘুরে এসছে, তখন আবার কিন্তু ওদের সামনে দেখছে ওরকমভাবে দাঁড়িয়ে আছে। এবার তো আবার ওরা শুরু করেছে কে কে কে, এবং চিৎকার করছে যে কেউ কোথাও আছে কি না, হ্যান ত্যান। এবার তখন না ওদের বাজারে খুব চুরি হচ্ছিল, তা চুরি হচ্ছিল বলে বাজার কমিটি ওই বাজারে যারা আর কি দোকানদার বা এই স্থানীয় মানুষজনেদের নিয়ে একটা মানে দল মতো করেছিল। এবার সেই দলটা বিভিন্ন গ্রুপে ভাগ ছিল,
ফলে এক একটা গ্রুপ এক এক দিন করে করে ওইখানে পাহারা দিত, বাজার পাহারা দিত। আর যে গ্রুপটা সেদিন পাহারা দিচ্ছিল সেই গ্রুপটার সেদিনকে ছিল পিকনিক করছে তারা। তো ও বলেছে যে প্রায় ধরো আমাদের কাকিমা বাড়ির কাছাকাছি তাদের পিকনিকটা হচ্ছিল। তো আমরা চিৎকার করছি, তো ডাকাডাকি করছি, যদি ওরা কেউ শুনতে পায়, বাজারের ওরা আর কি দোকানদারেরা, কেউ শুনতে পাচ্ছে না, কেউ আসছে না আমাদের হেল্প করতে। এবারে আমরা তো এই কজন মানুষ তো ওরম অসহায় অবস্থা। আর এবার এই যে অবয়বটা, সে পাটা পুরো ফাঁক করে দাঁড়িয়ে আছে, মানে পা তো কিছু বোঝা যাচ্ছে না, মানে সে যে হেঁটে আসছে, যে ওটা কুয়াশার মতো একটা পদার্থ বা একটা কিছুটা ধোঁয়া, সেইটা কিন্তু সে যে হেঁটে যাচ্ছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, বাট এখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে পাটা ফাঁক করে দাঁড়িয়ে আছে। বলছে এবারে দেখুন, যখন বিপদে মানুষ পড়ে তখন কিন্তু স্বয়ং ঈশ্বর কিন্তু বাঁচাতে আসে। সেরকমই দেখুন, বাজারের যে কুকুরগুলো, 10-15টা মিনিমাম কুকুর তো থাকেই বাজারে, প্রত্যেকটা বাজারেই থাকে। হঠাৎ করে কুকুরের দল এই অবয়বটাকে দেখতে পায়, আর এরা তো চিৎকার করেই যাচ্ছে। দেখতে পাওয়ার পর কুকুর বীভৎস চিৎকার করছে, বীভৎস। এবং চিৎকার করতে করতে সন্তু যেটা জানিয়েছে যে অনেকটা মনে হচ্ছে সমুদ্রের ধারে যেমন খেজুর গাছগুলো বেয়ে বেয়ে ধরুন কিছু যদি ওঠে যেমন হয়, কুকুরগুলো দৌড়িয়ে এসে ওই পায়ের মতো ওই জায়গাগুলোকে বেয়ে বেয়ে ওপরে উঠে মানে কামড়ে ছিঁড়ে খাচ্ছে ধরতে গেলে ওই অবয়বকে। আর যত মানে পুরো বুক অব্দি উঠে যাচ্ছে কুকুরগুলো বেয়ে 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 ওইভাবে। আর সাথে সাথে ও কি করছে, হাত দিয়ে ওই কুকুরগুলোকে খুলে ছুঁড়ে ছুঁড়ে দূরে ফেলে দিচ্ছে। ভাবুন খালি অবস্থাটা, মানে এই রকমই কি হয়, এরকম ঘটনা ঘটে। আমি তো অবাক হয়ে গেছি এটা ঘটনাটা শুনে। বলছে অনেকটা দেখবে ফিল্মে হয় না, দেখায় না যে খুব যুদ্ধ চলছে, হ্যাঁ, কেউ হয়তো কারো গায়ের ওপর উঠে গেল, সে হাত দিয়ে টেনে তাকে ছুঁড়ে দূরে ফেলে দিল। বলছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই 14-15টা কুকুর ওকে ঘিরে ধরে, ওকে যেন মনে হচ্ছে ওপরে উঠে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর ও হাত দিয়ে কুকুরগুলোকে এত দূরে দূরে ছিটকে ফেলছে যেন মনে হচ্ছে উড়িয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যে সেখান থেকে কুকুর এসে কিন্তু আবার ওইভাবে পা বেয়ে উঠে বুক অব্দি পৌঁছে এরকম শুরু করছে। বলছে এবারে যাও বা আশা ছিল যে কেউ হয়তো শুনতে পাবে আমাদের গলা, এবার তো সব আশা শেষ হয়ে গেল, কারণ কুকুর এমন ডাকছে, এমন চিৎকার করছে। বলল আমরা তো তবুও চেঁচাতে লাগলাম, কুকুরও চেঁচাতে লাগলো, আমরাও যে কেউ যদি শুনতে পায় আমাদের গলার আওয়াজ আমরাও চেঁচাতে শুরু করি। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তারপরে লক্ষ্য করলাম যে ও মানে ওই যে অবয়বটা এবার কি করলো, ও তো আরে এসছিল, মানে বাজারের মধ্যেখান দিয়ে এসছিল, আর এরা তো বললাম ওই এলের মতো ভাবে এসছিল। এরপরে ওইখানেই একটা রাস্তা আছে, মানে ওই যেখানটা ওই অবয়বটা দাঁড়িয়েছিল তার মানে ওখানেই একটা সামনে রাস্তা আছে, একদম সোজা রাস্তা, সেটা পুরো বাজারের শেষ দিকটায় যাচ্ছে। এইবার অবয়বটা আবার বড় বড় পা ফেলে কিন্তু ওইখানে যাওয়া শুরু করলো, মানে ওই রাস্তা ধরে এগোনো শুরু করলো। আর কুকুরগুলো ও যাচ্ছে, আর ও যেমন যেমন হাঁটছে ওর পা বেয়ে বেয়ে কিন্তু এই কুকুরেরা সমানে উঠে কিন্তু ওপরে উঠে কিন্তু ছিঁড়ে খাচ্ছে, হ্যাঁ, যেন ওকে মানে কামড়ে খাচ্ছে এরকম একটা ভাব। আর ও ওই হাত বাড়ি বাড়ি ছুটতে ছুটতে যেন কুকুরগুলোকে উড়িয়ে দিচ্ছে হাওয়ায়, এরম করতে করতে ওইখানে হাঁটতে লাগলো। তো সেদিন রাত্রে তো একরাশ ভয় নিয়ে সন্তুরা তো বাড়ি ফিরে আসে, বাড়ির লোকজন সবাইকে তো বলে এই এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু ও যেটা আমায় বলেছে যে কাকিমা একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে আমরা অনেকেই বলে না যে ওদের পাগুলো নাকি, এই ধরনের এন্টিটিদের পাগুলো নাকি ঘোরানো থাকে, হ্যাঁ, পাগুলো উল্টো দিকে থাকে বা পাগুলো মাটি স্পর্শ করে না। বলছে আমি অনেকবার অনেকভাবে কিন্তু
এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে, যে এই ধরনের আমি ফিল করেছি। বলছে আমার ঘাড়ের কাছে, কাঁধের কাছে এসে পর্যন্ত মানে ফিসফিস করছে, সেটাও এরকম আমি শুনতে পেয়েছি। তা সেই ঘটনাগুলো তো আপনাদের অবশ্যই শেয়ার করব, পরে আস্তে আস্তে আমি ধীরে ধীরে করব। তা ও আমাকে জানাবে। কিন্তু ও বলছে যেটা, যে আমি কিন্তু কোনোবার এদেরকে দেহ রয়েছে এদের এইভাবে কিন্তু দেখতে পাইনি। হ্যাঁ, তা আমি ওকে আবার বললাম যে কিন্তু আমি যে কবার দেখেছি কিন্তু দেহ রয়েছে এইভাবেই দেখেছি। বলছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি যে মহিলা কি পুরুষ, এইটা বুঝতে পেরেছি। বলছে হয়তো খুব লক্ষ্য করলে তাদের এজও বোঝা হয়তো সম্ভব, কিন্তু যেহেতু তারা অশরীরী, তাদের তো শরীর নেই, ফলে আমরা ইয়ে করব কি করে, মানে তারা কি করে শরীর পাবে। হ্যাঁ, তা এটা তো একটা বিতর্কিত বিষয়, এই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু ও একটা ভালো পয়েন্ট তুলে ধরেছে, সেটা হচ্ছে যে দেখো কাকিমা, আমাদের যে পৃথিবীর মাটি, মানে আমাদের যে মা, হ্যাঁ, সেটা তো আমাদের ভগবান ঈশ্বর, আমাদের যে মাটি, হয়তো সেই কারণে এই খারাপ আত্মাদের পা হয়তো মাটিতে পড়ে না। এটা একটা গুড পয়েন্ট বলে আমার মনে হয়েছে। তো যাই হোক, সন্তুর প্রথম ঘটনাটা শেয়ার করলাম। এই ঘটনাটা মানে আমাকে তো যথেষ্ট মানে ভয় পাইয়ে দিয়েছে, এবং আপনারা শুনে দেখুন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে দ্বিতীয় ঘটনার দিকে এগোনো যাক। ওর এই যে ঘটনাটা বলছি, ওর বিয়ে হয়েছে ঝড়খালির দিকে, ঠিক আছে, ঝড়খালিতেই আর কি। তো ঝড়খালি যখন মানে ঝড়খালি সম্পর্কে ও যেটা বলেছে, যে একটা সময় প্রচুর জঙ্গলাকীর্ণ জায়গা ছিল, বলছে এখন তাও কিছুটা কম হয়েছে। তো ওর যখন বিয়ে মোটামুটি স্থির হয়ে যায়, তখন আমাদের এখানে কি হয়, এখন একটা রেওয়াজ আছে যেটা আমাদের সময় ছিল না। সেটা হচ্ছে যে দুই বাড়ির মধ্যে মোটামুটি একটা কথাবার্তা পাকা, সেটা লাভ ম্যারেজ বলুন, অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, সেক্ষেত্রে যখন কথাবার্তা পাকা হয়ে যায়, তখন অনেক সময় কিন্তু যাদের বিয়ে হচ্ছে তারা কিন্তু বাইরে কোথাও মিট করে, কথাবার্তা বলে, একটু ঘোরাফেরা করে, মানে কিছুই নয়, দুজন দুজনাকে একটু চিনে নেয় বা বুঝে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন বিয়ে থা ওদের স্থির হয়, মানে মোটামুটি দুই বাড়িতে সব ঠিকঠাক হয়ে যায়, তখন বলছে যে আমরা কোনোদিনও, সন্তু যেটা জানিয়েছে, যে আমি আমার স্ত্রী কোনোদিনও কিন্তু ওই যে বাইরে বেরিয়ে কোথাও ঘোরা বেড়ানো এগুলো কিন্তু কোনোদিনও করিনি। তা হয়তো গ্রামের দিকে তো অনেক বিধিনিষেধ থাকে, তা ওরা সেরকম কিছু করেনি। বলছে ওই কিভাবে দেখা হতো কাকিমা, আমার বাড়ি থেকে হয়তো কেউ হয়তো বাড়ির মা কি কেউ ডেকে পাঠালো ওকে, এসে আমার বাড়িতে এলো, তখন একটু দেখা হলো। বা ওর কেউ আসলে, আত্মীয় স্বজন আসলে, যে ঠিক আছে কার সাথে বিয়ে হবে জামাইকে দেখবো, তখন হয়তো ও যেত, সন্তুও যেত। সেরকম একবার ওই মেয়ে মানে ভদ্রমহিলা, মানে সন্তুর যিনি ওয়াইফ, ওনার পিসি তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে টিয়ে এসছে। তো বলেছে যে একটু ওকে ডাক, তাহলে একটু দেখবো, ওকে তো দেখিনি, দেখবো। তো সেই মতো সন্তু ওদের বাড়িতে যায়, মেয়েটির বাড়িতে যায়। এবার সেই রাত্রে ও মানে প্ল্যান করে যায়, বা বাড়িতে হয়তো বলে যায় যে ওই রাতটা ফিরবে না, পিসিও রয়েছে। এবারে গিয়ে দেখে একটা অদ্ভুত ব্যাপার। ও যেটা বলেছে, দেখুন গ্রাম বাংলার এই চিত্রগুলো দেখতে তো পাইনি, কিন্তু শুনতেও কত ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে। যে ওর বাড়িতে, সন্তুর বাড়িতে, বলছে যে কাকিমা আমাদের বাড়িতে পিঠে হয়, আর পিঠে হলে পর কি হয়, যে আমরা যারা বাড়ির মেম্বাররা তারা খেলাম, বা বাইরে যদি কেউ আশেপাশে কেউ হঠাৎ করে এসে গেল তারা খেলো, পরের দিন কিছু বাঁচা কোচা পিঠে থাকলে পরের দিন সকালে খাওয়া হলো। বলছে আমার শ্বশুর বাড়ির ওখানে পিসি ডেকেছেন, ও তো গেছে, বললো গিয়ে আমি তো পুরো হতবাক হয়ে গেছি, হতবাক। কি হচ্ছে, ওদের বাড়িতে পিঠে হচ্ছে। এবার ওখানকার মানে ঝড়খালির নিয়ম হচ্ছে, হয়তো ওখানকারই এটা নিয়ম, ওই নিয়ম হচ্ছে কি, তোমার বাড়িতে তুমি একরকম পিঠে করো কি 5 রকম করো কি যত রকম খুশি করো, কিন্তু একরকম করলেও তোমাকে প্রচুর প্রচুর করতে হবে, যাতে পুরো গ্রামের সবাই আসলে পর তুমি তাদেরকে দিতে পারো। অর্থাৎ আন্তরিকতার কোনো অভাব নেই।
তো যাই হোক, বলছে আমি গিয়ে দেখি মানে কর্মযজ্ঞ বসে গেছে এবং মেলার মতো লোকজন জড়ো হয়েছে। বলল 5 জনে মিলে পিঠে বানাচ্ছে এবং প্রচুর লোক ভিড় করে দাঁড়িয়ে আছে, এইরকম একটা উৎসব একটা ব্যাপার। তো ওকে তো যাই হোক বসিয়ে টসিয়ে ওকে পিঠে টিঠে খাইয়েছে তারা। বলছে এবারে যখন সন্ধে শীতকাল, হ্যাঁ, কুয়াশা পড়তে শুরু হয়েছে আর সন্ধে হয়েছে, তো বাড়িতে কিছু একটা দরকার ছিল, কিছু একটা ফুরিয়ে গেছে। তো সন্তু ওর স্ত্রীকে নিয়ে, মানে তখন তো স্ত্রী সে নয়, বান্ধবী বলতে পারেন, কে নিয়ে একটা তেমাথা মতো রাস্তা আছে, সেই তেমাথার একটা মাথার শেষে ওই দোকানটা, তো ওইখানেই যাচ্ছে ওই জিনিসটা কিনে আনি। তো ওরা দুজনে যাচ্ছে দোকান মানে জিনিসটা কিনতে। এবারে ওই রাস্তাটার ও যা বর্ণনা দিয়েছে, বলছে গাড়ি চলে 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 চলে, ভারী গাড়ি, মানে রাস্তা যদি সঠিকভাবে নির্মাণ না করা হয় তাহলে কি হয়, গাড়ি যে একটা গাড়ির চাকার যে একটা দাগ আছে সেই বরাবর, অর্থাৎ এই যদি রাস্তাটা হয়, রাস্তার দুটো পাশ, হ্যাঁ, দুটো পাশ কি হয়েছে, পুরোপুরি দেবে গেছে বা বসে গেছে, আর মধ্যেখানে রাস্তাটা এরম চূড়োর মতো উঁচু হয়ে গেছে। তো বলছে যে আর ওই রাস্তার ওপর দিয়ে হাঁটলে পর ঢকঢক ঢকঢক করে ইঁটগুলো নড়তে থাকে, ইঁটগুলো আলগা হয়ে গেছে। বলছে যে অনেকে সাইকেল নিয়ে যেতে গেলে সাইকেল বেঁধে যায়, বলছে আমারও এরকম কয়েকবার হয়েছে, বা কেউ হয়তো যাচ্ছে হাঁটছে, গোড়ালি ওইখানে পড়ে গিয়ে পাটাই মচকে গেল, এরকমও হয়, গ্রামের রাস্তা যেমন হয় আর কি। তো বলছে আমরা তো ওই রাস্তা ধরে এবার ফিরছি, দোকান থেকে মালপত্র কিনে ফিরছি। এবার ভাবুন, দুজন বেরিয়েছে, এবার এদের তো দুজনের কথাবার্তা বা দেখা সাক্ষাৎ সেভাবে হয় না, হয়তো ফোনে হয় বা কিছু হয়। তো ওরা দুজনে কথা বলতে বলতে আসছে। বলছে যখন মাঝ বরাবর এসছি তখন আমরা না একজন আরেকজনের মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি। ফলে কি হচ্ছে, একজনের মুখটা হচ্ছে রাস্তার যেদিক থেকে হেঁটে এসছি সেদিকে, আরেকজনের মুখটা হচ্ছে উল্টো দিকে। বললো হঠাৎ করে আমার মনে হলো যে আমরা পেছন করে তো চলে আসছিলাম, এখন মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি কিছু একটা। হঠাৎ করে মনে হলো যে রাস্তার ওপর দাঁড়িয়ে উঁকি দিয়ে কেউ দেখলে যেমন হয়, কেউ একজন আমাদেরকে দেখছে। এবারে ও একটা তুলনা দিয়েছে, বলছে ধরুন একটা মানুষ নিচু হয়ে কোদাল দিয়ে কিছু মাটি কোপাচ্ছে, এবার মাটি কোপাবার সময় কি হয়, তার মাথাটা নিচের দিকে থাকে, এক্ষেত্রে মাথাটা ওপর দিকে, এইটুকুই পার্থক্য, কিন্তু সে আমাদের ফলো করছে, আমি পরিষ্কার দেখতে পাই। এবারে এটা যখন দেখতে পায় তখন ও কিন্তু বুঝতে পারে যে কিছু কিন্তু একটা ব্যাপার রয়েছে, কিন্তু প্রথম অবস্থায় সেটা বোঝেনি। প্রথম অবস্থায় ভাবছে যে ভগবান, গ্রামের লোক, হ্যাঁ, কেউ একটা দেখে ফেললো যে আমরা এখানে মুখোমুখি দাঁড়িয়ে কথা বলছি সন্ধেবেলা। বলছে যে শীতকালে সন্ধেবেলার দিকে মানে গ্রামাঞ্চলে ভীষণ বেশি আঁধার নেমে আসে, বরং গভীর রাত, যত রাত এগোয় তত বলছে যে একটু অন্ধকারটা যেন কমে আসে, কিন্তু ওই সময়টা মানে ঠিক সন্ধেবেলা প্রচণ্ড আঁধার, মানে অন্ধকার হয়ে আসে। বলছে এই অন্ধকার রাস্তায় আমরা এরকম দাঁড়িয়ে কথা বলছি, কেউ দেখতে পেলো না তো। বলছে যে তখন তো বিয়ে হয়নি আর নতুন জায়গা আমার কাছে, ফলে আমি একটু ভয়ই পাচ্ছি বাবা, কে কীভাবে কে কী বলবে এই সেই, কারণ গ্রামের দিকে এই ব্যাপারগুলো বেশি থাকে। তো যাই হোক, তখন বলছে যে আমি কিন্তু মানে ওর স্ত্রীকে কিন্তু ব্যাপারটা একটু ঘুরাক করে বুঝতে দেয়নি, আর নিজেও কিন্তু প্রথমে সন্দেহ করেছে যে কেউ একটা ওখান থেকে উঁকি মেরে আমাদেরকে দেখছে। এবার ওরা হাঁটছে, এবার সন্তু কিন্তু পেছনে ওই যে ইঁটগুলো ভাঙাচোরা ওরকম অবস্থায় রয়েছে, ঢকঢক করে একটা কিন্তু আওয়াজ পাচ্ছে। বলছে আমি ইচ্ছাকৃতভাবে কিছুটা আসার পর দাঁড়িয়ে পড়ে আমার ওই জিন্স প্যান্টের ওই ফোল্ডগুলো আমি ইচ্ছা করে যেন প্যান্টটা ফোল্ড করছি, আমার প্রয়োজন আছে আমি ফোল্ড করছি, আমি করা শুরু করি। কিচ্ছু না, দেখবো কে, কারণ আওয়াজটা পেছন আসছে, যে চিনতে হবে তো মানুষটা কে আসছে। বলল
একদম কাছে চলে এলো, একদম কাছাকাছি আসছে, আরও কাছে এসে গেল, এই এলো বলে এরকম অবস্থায় ঠিক আমার পেছনে এসে কিন্তু আওয়াজটা বন্ধ হলো। বলল কাকিমা আমি ঘুরে যখন দেখলাম, দেখি সেখানে কেউ নেই, কেউ নেই। তখন আমি কিন্তু বুঝলাম যে এটা কিন্তু অন্য কিছু ব্যাপার। বললো যাই হোক, আমার তো প্রচণ্ড ভয় লাগলো, আমি বাড়ি চলে আসলাম ওর সাথে। তো বাড়িতে এসে রাতও বেশ হয়ে গেছিলো, আর ওই পিঠে পিঠে ওইগুলো তো খাওয়ার ব্যাপার ছিল, তারা খাইয়েছে যে এগুলো খাও, খেয়ে টেয়ে নিয়ে এইবারে ওর শ্বশুরবাড়িটা একটু বর্ণনা দিই। 2টো বেডরুম, সামনে একটা বারান্দা। এবার কিসের বাড়ি জানেন? ওই যে বাঁশের চটা যেটাকে বলে, ও একটা কি বলছিল, আমি যেটা অনুমান করেছি আমি সেটাই বলছি। ওই পাতলা পাতলা করে যে ওই বাঁশের চটাগুলো দিয়ে আর কি জুড়ে জুড়ে বাড়ি তৈরি করা হয়, সেরকমই কিছু ব্যাপারও বলছিল। বলছে ওই ঘর আর হচ্ছে বারান্দা, আর ওপরে হচ্ছে খড়ের চাল। ফলে কি হচ্ছে, সন্তু বলছে যে খড়ের বাড়িগুলোতে দেখবে মাথা নিচু করে ঢুকতে হয়, মাথা সোজা করে কিন্তু ঢোকা যায় না। বলছে আমি একটা রুমে বসে ওই মানে দেয়ালে হেলান দিয়ে আমার মুখটা ওই বারান্দার ওদিকটা বাইরেটা, বললো হঠাৎ আমি দেখলাম একটা মেয়ে মাথাটা নিচু করে আমার দিকে তাকিয়ে আছে বারান্দার ওইখান থেকে। তো আমি তো অবাক হয়ে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে। এবারে যেহেতু ঘরে বললাম ঘর, সেহেতু মাথা নিচু করেই দেখতে হবে, নিচু করেই দেখছে। বললো কিছুক্ষণ দেখার পর আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে, দেখলাম সেই মেয়েটি কিন্তু পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। তো এবারে যখন ও তো বুঝতেই পারছে যে কি এটা একটা কিছু একটা ঘটছে বা একটা কিছু ঘটছে, বলছে আমার এক শালি আছে, আমার শাশুড়ি মা সবাই এসছে। সবাই যখন এসছে তখন আমি তাদেরকে ব্যাপারটা বলি যে আমার সাথে এইগুলো হয়েছে বা এইটা আমি দেখেছি বা এখনো এই মেয়েটিকে দেখেছি। বলছে তখন ওরা আমাকে ঘিরে এমন হাসাহাসি করছে, আমি তো তখন বেকায়দায় পড়ে গেছি, আমি নতুন মানুষ, নতুন জায়গা, আর এরমভাবে ওরা হাসছে, ওরা তো বিশ্বাস করতে চাইছে না। তখন সন্তু ওর এক বন্ধুর দাদু আছে, তিনি বেশ বড় মাপের একজন তান্ত্রিক। তা তিনি ওনার তন্ত্র সাধনা এমন পর্যায়ে যে মাঝে মধ্যেই গভীর রাত্রে উলঙ্গ অবস্থায় জঙ্গলে গিয়ে বিভিন্ন গাছপালা তিনি সংগ্রহ করে আনেন, যেগুলো হয়তো বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকলাপে কাজে লাগে। এবং ওনার বাড়িতে ওনার স্ত্রী এবং ভুল না বললে 3 ছেলেও এই তন্ত্রক্রিয়ার কারণেই কিন্তু তার মৃত্যু ঘটেছে। তো এরকম একটা বাড়িতে উনি মানে এরকম একজন মানুষ। তো ওর যে বন্ধু সে বলেছিল দাদু মেঝেতে ছক কেটে বলে দিতে পারে যে কি হচ্ছে না হচ্ছে। বলছে আমাকে ওই দাদু কিন্তু চেনেনও, খুব ভালো করে চেনেন। তো যাই হোক, তখন তো ওই ইয়ে করে বলে যে একটু দাদুকে বল না, দেখ আমি এরকম ভয় পেয়েছি, কি হয়েছে না হয়েছে সবটুকু বলে। তখন ওই বন্ধুর দাদু আর কি, উনি যেটা জানান আর কি, সেটা হচ্ছে যে হ্যাঁ তুমি যেটা দেখেছো একদম ঠিক দেখেছো, এই মেয়েটিকে মার্ডার করে সুইসাইড বলে কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আর হয়তো মেয়েটিকে ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে, বা এমনও হতে পারে যে ওই মেয়েটিকে ওখানটা মাটি খুঁড়ে মানে কি বলবো মাটি চাপা দিয়ে দেওয়া যেটা বলে সেটা হয়েছে, অথবা বাবলা গাছে বন্দি করে রেখে দেওয়া হয়েছে। আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি, ওই যে রাস্তাটা দিয়ে সন্তুরা যাচ্ছিল, এবড়ো খেবড়ো রাস্তা, সেই রাস্তার দুপাশ দিয়ে সারিবদ্ধভাবে ছিল বাবলা গাছ। আর বলছে যে এত জঙ্গল কাকিমা তখন ঝড়খালিতে ভাবা যায় না, প্রচণ্ড জঙ্গল। তো ওই বাবলা গাছে নাকি, বাবলা গাছের তলায় ওই মেয়েটিকে হয় দাহ করে দেওয়া হয়েছে, নয় মাটিতে চাপা দেওয়া হয়েছে, আর না হলে কিন্তু ওকে বন্দি করে ওইখানে পেরেক মেরে বা গজাল মেরে দেওয়া হয়েছে বাবলা গাছে। তা সন্তু বলে এখন তাহলে উপায়?
বলছে উপায় বলতে তোমাকে ওই কোথায় গাছে পেরেক মারা আছে সেখানে গিয়ে তুমি যদি টয়লেট করে দাও সেখানে, তবেই তোমাকেও ছেড়ে যাবে, নচেত কিন্তু ছাড়বে না। তা সন্তু বলে যখন আমি জানলাম যে আমার সাথে যেটা ঘটেছে সেটা একদম সত্যি ঘটনা, আমি তো আর ও পথে যাবই না। তখন গভীর রাত হয়েছে আর নতুন জায়গা বেরোবার কোনো প্রশ্নই নেই, আমি তো যাইনি। তখন আমি এই যে ফোনে কথাগুলো হয়েছে, ও হয়তো ফোনটা স্পিকারে রেখেছিল, এবার চারপাশে যারা ছিল তারা কিন্তু শুনেছে। এবার সন্তু ও শালিকে বলছে যে এখানে কি ধারে কাছে কেউ মারা গেছে, বা ওই বাবলা গাছের কাছে কি কাউকে ইয়ে করা হয়েছে, মারা গেছিল, তাকে কি ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে বা এরকম কি কিছু হয়েছে। তখন ওরা সবাই না চুপ করে গেছে। ও বলছে কাকিমা হাসি কিন্তু পুরো স্টপ হয়ে গেছে ওদের। তারপরে তখন বলছে যে জোরজার করছে, হ্যাঁ বলো না কি হলো, বলো আমাকে কি হয়েছে। তখন ওনারা জানান যে ওই সন্তুর যে শ্বশুর বাড়ি রাস্তার ধারে, রাস্তার ঠিক ওপারে একটি বাড়ি আছে, সেই বাড়ির একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসতো। এবার গ্রামের দিকে সাধারণত বললামই তো এগুলো মানা বা এই সমস্ত ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন থাকে। তো সেখানে একদিন শাসন করার জন্যই, হয়তো মেরে ফেলার জন্য না, ওই মেয়েটির মা এবং দিদি ওকে হাত পা বেঁধে খুব মারে। আর কি অমানবিক দেখুন, মারে হচ্ছে পিঁড়ি দিয়ে, ভারী পিঁড়ি তাই দিয়ে মারে। তো পরে যারা এই লাশটিকে দেখেছিল তারা বলেছিল যে মারের দাগ ছিল কিডনির কাছে, মানে পিঠের এই জায়গাগুলোয়। ওরা নিজেরাও হয়তো বুঝতে পারেনি মেয়েটি কিন্তু মারা যায়, এবং মারা যাওয়ার পরে একটা লোকলজ্জা বলুন বা পুলিশি ঝামেলা বলুন, যাই বলুন, ওরা কি করে মেয়েটির বডি ওখানে নিয়ে গিয়ে বাবলা গাছে মানে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয়। কিন্তু ওরা একটা ভুল করেছিল। মানুষ যখন অপরাধ করে ঠিক দেখবেন একটা প্রমাণ থেকে যায়। ওরা কিন্তু মেয়েটির হাতটা খুলে দেয়নি, হাতটা কিন্তু বাঁধা অবস্থায় ছিল। এবার যার হাত বাঁধা থাকবে সে কি করে গলায় দড়ি দেবে। তো যাই হোক, বলছে তখনও কিন্তু মানুষ সেভাবে কিন্তু কিছু বুঝতে পারেনি, আশেপাশের মানুষ। সকালবেলা যখনই মেয়েটি দু একজন দেখে, সাথে সাথে কিন্তু এই পরিবারটিকে মেয়েটিকে নামিয়ে নিয়ে গাছ থেকে ওইখানে তলায় কিন্তু দাহ করে দেয়। তো দাহ করে দেওয়ার পর এবারে বলছে যে ব্যাপারটা অতটা জানাজানি হতো না। মেয়েটির এক বান্ধবীকে হঠাৎ করে কিন্তু মেয়েটি, যেটাকে আমরা বলি ভূতে ধরা, সেরকম ব্যাপারটা হয়, এবং পরিষ্কার তখন বলে যে আমার মাকে আর দিদিকে ডাক। তো মা আর দিদি তো আসে। তখন ওর মুখ দিয়ে, ওই বান্ধবীর মুখ দিয়ে সে বলে যে আমাকে পিটিয়ে তো তোমরা মেরে দিলে, আর সব লোককে জানিয়ে দিলে যে আমি সুইসাইড করেছি, আত্মহত্যা করেছি, সবাইকে জানিয়ে দিলে, আমি তোমাদের ছাড়বো না। এবার দেখবেন গ্রামে যদি এরম কাউকে ভূতে ধরে বা কিছু হয়, পুরো গ্রাম ভেঙে পড়ে সেখানে। এইবার কিন্তু এলাকাবাসী বুঝতে পারে যে কি অ্যাকচুয়াল সেদিন কি ঘটেছিল। তারপরে এবার বলে দেয় মেয়েটা যে একটা দিকে ইঙ্গিত করে যে এখানে জোড়া তাল গাছ আছে, আমি ওখানেই থাকবো আর তোমাদের উপর অত্যাচার করব। এবারে ওর মায়ের ওপর প্রচুর অত্যাচার করে। সন্তু বলে যে কাকিমা আমি অত লেন্দিভাবে তোমাকে কিছু বলছি না, প্রচণ্ড অত্যাচার করে। করার পর ওর মা কিছুটা ফেড আপ হয়ে গিয়েও ওর পরিবার থেকে কি করে ওই জোড়া তাল গাছ কেটে দেয়। তার কয়েকদিনের মধ্যেই কিন্তু হঠাৎ করে সুস্থ মানুষ, মাত্র ওই 50-এর কাছাকাছি বয়স, হার্ট ফেল করে মারা যায়। হঠাৎ করে মারা যায় মা এবং তার যে দিদি, দুজনে মিলে তো মেরেছিল। বলল সে প্রায় উন্মাদ হয়ে গেছে, বদ্ধ উন্মাদ যাকে বলতে পারি। এখানে যায় ওখানে যায়, কোথায় যায় ঠিক ঠিকানা থাকে না, এই রকমভাবে কিন্তু হয়ে গেছিল। তা এক কথায় বলতে পারি রিভেঞ্জ নিল বা প্রতিহিংসা চরিতার্থ করলো, হ্যাঁ, সেই মেয়েটির আত্মা।
তো যাই হোক বন্ধুরা, আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাতে সন্তু খুব খুশি হবে। এবং আমি তো বলছি ওর কাছে প্রচুর ঘটনা আছে, ও সেদিনই বলতে চাইছিল, আমি ওকে বাধা দিয়েছি যে না না আমি অল্প অল্প করে বলবো আর অল্প অল্প করে তোর থেকে জানবো। হ্যাঁ, তা আপনারা কমেন্ট করলে ও খুব উৎসাহ পাবে, খুব ভালো একটা ছেলে। আর আরেকটা কথা যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা, আপনাদের কাছে প্রত্যেক দিন বা প্রত্যেকবার যেটা বলি, যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু আপনাদের পরিবার পরিজনের মাঝে ছড়িয়ে দেবেন। আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই কিন্তু বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তবেই যে কোনো ভিডিওর নোটিফিকেশান চটজলদি আপনারাও দেখতে পাবেন। আর আপনাদের সংগ্রহে যারা আমার ভিউয়ার, যারা আমার আত্মার আত্মীয়, তাদের সংগ্রহে যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি হন না, বা সবাই পছন্দও করেন না তাদের নিজেদের নাম কেউ জানুক, কোথায় থাকেন জানুক। তা সেগুলো গোপন করেও হাইড করেও কিন্তু আমি ঘটনা বলবো, কোনো অসুবিধা হবে না। যদি মনে হয় যে আমি বলতে পারবো তাহলে একটু আমায় জানাবেন দয়া করে। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।